প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা এই টক শো শুনছেন এবং ভবিষ্যতে রেকর্ডকৃত টক শো শুনবেন, তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, জাতির দিনে আজ একটি অবসরণীয় দিন। গত বছর ঠিক এই দিনটায় আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বিজয় অর্জন করেছিলাম। বিগত 16 বছরের অধিক সময় ফ্যাসিজমের শাসন ব্যবস্থা বাংলাদেশের সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন এই ফ্যাসিজমের বিরুদ্ধে একটি লাগাতার আন্দোলন করেছে। সর্বশেষে কোটা বিরোধী একটি আন্দোলন, সেই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নজিরবিহীন অত্যাচার, হত্যা সংগঠিত করবার পর আপামর জনগণের নিঃশর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিজমের পতন হয় এবং ইতিহাসে অবসরণীয় ঘটনা, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় ভিউয়ার্স, ফ্যাসিজমের বিদায়ের 1 বছর পূর্তি আমরা পালন করছি। ইতিমধ্যে এই 1 বছরে গণতান্ত্রিক পরিবেশে কতটুকু কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে, সেই বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। তবে আজকের এই স্বল্প পরিসরের আলোচনায় আমরা সব সেক্টরের বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের আইনাঙ্গন, বিচারাঙ্গনে কতটুকু পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে সেই প্রসঙ্গে আলোকপাত করবার জন্য আজ আমি আমার অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রথিতযশা ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি ব্যক্তি জীবনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন রাজনীতি করে যাচ্ছেন, করে আসছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এবং যিনি সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী, আগামী সংসদ নির্বাচনে যিনি অংশগ্রহণ করতে চান, আমাদের প্রিয় সাথী সহযোদ্ধা ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম। ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মনির ভাই, আপনার মাধ্যমে আজকের দর্শক শ্রোতা সকলকে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাই। জি, প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা ফ্যাসিজমের বিদায়ের বর্ষপূর্তি উদযাপন করছি। ব্যারিস্টার সেলিম, আপনি আইন অঙ্গনের মানুষ, দীর্ঘ প্রায় 3 দশক আইন পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ফ্যাসিস্ট বিজয়ের পর 1 বছর শেষ হলো, 1 বছর পূর্তি আজকে আমরা উদযাপন করলাম, কতটুকু পরিবর্তন আপনি দেখছেন বাংলাদেশের আইন অঙ্গনে? বাংলাদেশের উচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সহ দেশের বিভিন্ন বিচার অঙ্গন, আইন অঙ্গনে কতটুকু পরিবর্তন আপনার দৃষ্টিগোচর হচ্ছে? যদি একটু দর্শক শ্রোতাদের বিষয়টি তুলে ধরতেন। জি, ধন্যবাদ মনির ভাই। পরিবর্তন আসলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আজকে 1 বছর আমরা অতিবাহিত করলাম। দেশব্যাপী বিজয় র্যালি হচ্ছে, আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে তার যে দূষররা বিচারাঙ্গনে ছিল, আইন অঙ্গন ছিল, আইন আদালতে ছিল, তারাও অনেকেই পালিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এমনকি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, 69 হয়েছে, 90 হয়েছে, কিন্তু মসজিদের ইমাম থেকে শুরু করে দেশের
প্রধান বিচারপতি পর্যন্ত যেখানে পালিয়ে গেছে, সেখানে বুঝতে হবে যে কত বড় একটা পতন এবং কত বড় একটা স্বৈরাচার যে এখানে ফেসিবাদ কায়েম করেছিল দীর্ঘ 16 বছর যাবত, তার পতন হয়েছে। আমরা কোথায় ছিলাম? যে আইন অঙ্গনে আপিল বিভাগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই আইন অঙ্গন কি ছিল তাহলে? কিসের মধ্য দিয়ে আমরা কাজ করতেছিলাম? তো এটা অবশ্যই আমি বলবো যে গত 1 বছর আমরা অতীতের চেয়ে অনেক ফেসিবাদ মুক্ত পরিবেশে, নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশে, যে ফরমায়েশি রায় দেওয়ার যে একটা আদালতে হিড়িক পড়ে গেছিল, সেই ফরমায়েশি রায় প্রদানকারীদের হাত থেকে আপাতত আমরা মনে হচ্ছে যে বেঁচে আছি, এবং আইন অঙ্গনে আমরা যে কাজ করতেছি মোটামুটি নিঃশ্বাস ফেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে আমাদের দলের নেতা কর্মীরা, যিনারা বিভিন্নভাবে রাজনৈতিক হেনস্থার শিকার, মামলা মোকদ্দমার শিকার, দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ সবার বিরুদ্ধে শত শত যে মামলা মোকদ্দমা আমরা আইনিভাবে এখনো মোকাবেলা করতেছি, এগুলাতে যেগুলা বিভিন্ন বিচারিক আদালতে রায় হলেও এগুলা আপিল আদালতে চলে আসতেছে। আপিল আদালতের মাধ্যমে আমরা এগুলা নিষ্পত্তি করে দলের নেতা কর্মীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এই পরিবেশে বিগত প্রায় 5ই আগস্ট 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে আমরা আইন অঙ্গনে আরো প্রায় 23 জন নতুন বিচারক নিয়োগ হয়েছে উচ্চ আদালতে, হাইকোর্টে। ওনারা কাজ করতেছেন। নতুন প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন অত্যন্ত ডায়নামিক, সুশিক্ষিত, লেখাপড়া জানা ভালো মানুষ, যিনি অত্যন্ত নির্লোভ বলে এবং সৎ মানুষ বলে আমি মনে করি, যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, জনাব সৈয়দ রেফাত আহমদ। ওনার নিয়ন্ত্রণে এবং অধীনে আমাদের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ অত্যন্ত সুন্দরভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। ইদানিং কালে একটা বড় অসুবিধা দেখা দিচ্ছে। নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা অধ্যাদেশ এই সরকার প্রণয়ন করেছে, জাজেস অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের জন্য, এবং ওই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নিয়ে এক বিরাট বিতর্ক তৈরি হয়েছে। আমরা হয়তো পরে আসবে, কিন্তু আপাতত আমি বলি যে আমরা আইনাঙ্গনে, বিচারাঙ্গনে প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একটু ভালো কাজ করার এবং মানুষকে আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের ক্ষেত্রে বিচারাঙ্গন ভূমিকা পালন করে যাচ্ছে। ইনশাআল্লাহ এটা থাকবে অব্যাহত। জি ব্যারিস্টার সেলিম, আপনি আপনার আলোচনায় সূত্রপাত করেছেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় 23 জন নতুন বিচারপতি বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন অপেক্ষাকৃত সুন্দর পরিবেশ, ভালো পরিবেশে বিচার কার্যক্রম পরিচালনা করছেন। এবং আপনি আরেকটি কথার অবতারণা করেছেন যে সাম্প্রতিক সময়ে নতুন বিচারপতি, হাইকোর্ট ডিভিশনের নতুন বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ সংক্রান্ত একটি বিষয় নিয়ে বাংলাদেশ হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের এই নিয়োগ নিয়ে আপনি যে সংগঠনের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বেশ কয়েকদিন ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে, এবং বিষয়টি বাংলাদেশের পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যদিও আইন অঙ্গনের বিষয় নিয়ে খুব সতর্কতার সাথেই আমাদের কথা বলতে হয়, অনেক বিষয় উপস্থাপন করবার ক্ষেত্রে আমাদেরকে খুব সূক্ষ্ম দৃষ্টি রাখতে হয়। তারপরও দীর্ঘদিন হাইকোর্টে আইন পেশার সাথে সম্পৃক্ত একজন মানুষ হিসাবে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে নতুন জাজেস অ্যাপয়েন্টমেন্ট এবং তাকে নিয়ে একটি অস্থিরতা, এই অস্থিরতার পেছনের কারণ যদি আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরতেন। জি, ধন্যবাদ। এটা আসলে
আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অত্যন্ত যৌক্তিকভাবে এবং সময় উপযোগী একটা দাবি নিয়ে এসেছে। এটা নিয়ে প্রকাশ্যে আইনজীবীদের আন্দোলনে না আসলে হয়তো এই জিনিসটা ধামাচাপা দিয়ে ওনারা চলেই যেত, এবং এখনো আমাদের দাবি দিয়ে সম্পূর্ণ ওনারা পূরণ করেছেন সেটা না। অত্যন্ত খারাপ একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। এই যে অধ্যাদেশের মাধ্যমে জাজের এই ওনার এক জাজমেন্টের মাধ্যমে উনি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা দিয়েছিলেন। সেই বিতর্কিত জাজ এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য। আবার উনারই স্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদের সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল। উনি এইখানে জাজ হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। জি নির্লজ্জ এবং কতটুকু অসৎ হলে একজন লোক এইভাবে অ্যাপয়েন্ট কাউন্সিলের সদস্য থেকে তার স্ত্রীকে করে যে তুমি আমার ইয়েতে প্যানেলে এসে ইন্টারভিউ দাও, আবার সেই বা কেন এখানে সদস্য হবে? সে নিজেই তো জানে যে তার বিতর্কিত ভূমিকা আইনজীবীরা সবাই অবগত আছে। আইনজীবীরা যে জিনিস জানে যে তুমি বাবা আওয়ামী লীগ সরকারের বা ফেসিবাদের পারপাস সার্ভ করেছো দীর্ঘ 15-16 বছর। ও ফেসিবাদের পা চেটে চেটে যদি তুমি চাকরি করতে পারো, তাহলে এখন আবার এই ফেসিবাদ মুক্ত পরিবেশে কার পা চেটে তুমি এই প্যানেলে ঢুকে গেলা? এটা তো অত্যন্ত ডিসঅনেস্টি। এটা এই সমস্ত অসততা যদি থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল পৃথিবীর কোনো প্রক্রিয়ায় এই দেশে ভালো জাজ অ্যাপয়েন্টমেন্ট হবে না মনির ভাই। এটা সম্ভব না। আমাদেরকে নিজেদের থেকেই ভালো হইতে হবে। উনার বোঝা উচিত ছিল যে উনি এমন একটা বিতর্কিত রায় দিয়েছেন, আরো অনেক রায় দিয়েছেন। এই কথাটুকু, এই যে উনি জয় বাংলাকে জাতীয় স্লোগান করার নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন, এই কথাগুলা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল উনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। উনি বারবার বলেছেন যে এমন অসৎ লোক যারা এই প্যানেলের সদস্য, তাদের মাধ্যমে ভালো লোক নিয়োগ হতে পারে না। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে সৎ মানুষ নিয়োগ পাবে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তৈরি হবে এবং এখানে কোনো ধরনের পার্সিয়ালিটি থাকবে না। ইম্পার্সিয়াল একটা পরিবেশে আমরা যে গোটা জাতিটা কি আছে সুপ্রিম কোর্টে ভালো জাজ অ্যাপয়েন্টমেন্ট হবে। অতীতে কি হয়েছে না হয়েছে এটা মানুষ ভুলে গিয়ে এখন এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ নতুন প্রধান বিচারপতি চায়, ভালো প্রধান বিচারপতি চায়, ভালো আপিল বিভাগ চায়, ভালো হাইকোর্ট বিভাগ চায়। এখন কোন লোক যদি নিজে মনে করে মনে মনে বোঝে আমি ফ্যাসিবাদের দূষর ছিলাম, আওয়ামী লীগের পা চেটেছি, এখন কোনো মতে যদি ঘাপটি মেরে বসে থাকি তাহলে হয়তো কিছুদিন জন্মেটি করে অবসরে চলে যাবো, কেউ বুঝবে না। এই জাতীয় অসততা আপনার এই বিচারকের চেয়ারের জন্য কলঙ্কিত এবং নিজেদের অতীত যে কুলুষিত সেটা প্রমাণ করে। সুতরাং আমি মনে করি যারা এই সময় এই জাতীয় মানসিকতার লোক আছেন তাদেরকে এই চেয়ার থেকে সরে যাবেন। ওনারা বিচারকের দায়িত্ব পালন করলেই যে আপনার ভাত খাইবেন এমন না। রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। আপনার কাজের ব্যাপারে যদি প্রশ্ন তৈরি হয়, আপনার কাজ কর্ম দক্ষতা তৎপরতা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে আপনি কখনোই এই সমস্ত কাউন্সিলে নিয়োগ নিবেন না, গ্রহণ করবেন। আর ওই ভদ্র মহিলা তো যে 53 জন সাক্ষাৎকার প্রার্থীকে ডাকা হয়েছিল তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সে ডিএজি ছিল ফেসিবাদের। সে কি কারণে ইন্টারভিউ দেয়? তার স্বামী এখানে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কিভাবে হয়? এমন 5টা লোক যদি এখানে অন্তর্ভুক্ত থাকে তাহলে তো কোনোদিনই দেশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে না। জি আইনজীবী সেলিম। ফোরামকে অসংখ্য ধন্যবাদ, আইনজীবী নেতাদেরকে, যে ওনারা এমন একটা গুরুত্বপূর্ণ এবং গুরুতর বিষয় আমাদের জনসম্মুখে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এটা অন্য কেউ করতে পারতো না। জি জি ব্যারিস্টার সেলিম, তো আমরা আপনাকেও আশা আমি করি এই বিচারাঙ্গনে এখন এই পরিবেশ, অতীতে তো ওনারা অনেক কিছু করেছে, প্রধান বিচারপতিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং অনেকটা স্বামী স্ত্রীর ঝগড়ার মতো, যে বউকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিলাম, এরকম অবস্থা। এসকে সিনহা উনাদেরই লোক ছিল, চিফ জাস্টিস, উনাকে তারা বিদায় করে দিল। উনি তো আমাদের এই দেশের মানুষের কোনো পারপাস সার্ভ করে নাই, উনাদের পারপাস সার্ভ করে ওঠে, উনাদেরই চক্ষুশূল হয়ে উনি দেশ থেকে বহিষ্কৃত হয়ে বিদায় নিয়ে, উনাকে বহিষ্কৃত মানে উনাকে জোর করে বের করে দিচ্ছে, নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।
আরো জি ওইখানে বসে বসে তারা হুমকি দিত যে এই সুপ্রিম কোর্টে একজনকে নামিয়ে দিয়েছি, আপনাদেরকেও নামিয়ে দিব কথা না শুনলে। এই ছিল বিচার ব্যারিস্টার বিভাগ। সেলিম, আজকে তো আল্লাহর জি রহমতে এই ব্যারিস্টার অবস্থা নাই। জি। জি জি ব্যারিস্টার সেলিম, আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি সাহস করে একেবারে সুনির্দিষ্টভাবে এই জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোথায় অসঙ্গতি সেই প্রসঙ্গটি তুলে ধরেছেন। ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আজকের কেন্দ্রীয় কমিটি, আমাদের সিনিয়র আইনজীবী জনাব জয়নাল আবেদিন স্যার এবং ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে যে সংগঠন আছে, তাদের অ্যাক্টিভিটিজের কারণে, তাদের এই কর্মসূচির কারণে জাতি আজ মূল বিষয়টি জানতে পেরেছেন। কারণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন সম্পর্কে বাংলাদেশের মানুষের জানবার সুযোগ খুব কম হয়ে থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আপনারা যে মূল বিষয়টি সামনে নিয়ে আসতে পেরেছেন এবং জাতি বিষয়টি জানতে পেরেছে, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আজকে টকশোটি খুব বেশি দীর্ঘায়ু করতে চাই না, আবার আমাদের যান্ত্রিক ত্রুটিও একটু দেখা দিচ্ছে। আমি আপনার কাছে একটি শেষ প্রশ্ন করতে চাই। এই বিচারাঙ্গনে বিচার ব্যবস্থার সাথে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আপনার অ্যাটর্নি সার্ভিস। এই অ্যাটর্নি সার্ভিসে আমরা একটু লক্ষ্য করি যে মেধা প্রজ্ঞাকে প্রাধান্য সব ক্ষেত্রে দিতে পারে না। রাজনৈতিক প্রেসার, রাজনৈতিক দলসমূহের প্রেসার এই অ্যাটর্নি সার্ভিসে অ্যাটর্নি নিয়োগ করবার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা পালন করে। ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিকভাবে শুনছি যে অ্যাটর্নি সার্ভিসে নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি হবে। একজন প্র্যাকটিসিং লয়ার, জাতীয়তাবাদী শক্তির সাথে সম্পৃক্ত একজন রাজনৈতিক মানুষ, অর্থাৎ রাজনৈতিক সচেতন একজন আইনজীবী হিসেবে বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান ব্যারিস্টার সেলিম? দেখেন, এটাও অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই সাধুবাদ জানানোর ফলে নীতিমালা তৈরি হলো, কিন্তু এই নীতিমালা যারা বাস্তবায়ন করবেন তারা যদি নীতিহীন মানুষ হন তাহলে তো হবে না। অনিল ভাই, এখানে দেখতে হবে আইন আছে, কিন্তু সর্বক্ষেত্রেই আছে। আইন ইজ লো ইজ এভরিহোয়ার। আমি তো ল তো কোনো ধরার বিষয় না যে এটা আপনি ধরে কারো মাথায় বাড়ি মারবেন। আইন আপনাকে মানতে হবে আর মানা শিখাতে হবে। এখন আইন আছে, নীতিমালা আছে, সবই আছে। আমাদের অ্যাটর্নি অফিস কখনোই খারাপ ছিল না। অতীতে আমরা দেখতেছি ফেসিবাদের যে দীর্ঘ 16 বছর আমরা সেই ধরনের সংগ্রাম করেছি। এই অ্যাটর্নি অফিসকে প্রতিদিনই মোকাবেলা করেছি। আমরা আইনি ভাবেই উনাদেরকে মোকাবেলা করেছি এবং প্রতিদিনই উনারা বিভিন্ন ভাবে উনাদের উপর সরকারের বিভিন্ন চাপ থাকতো। সেই চাপ নিয়ে আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমায় উনারা বাধা দিতেন, রাজনৈতিক মামলা হইলে হামলে পড়তেন। এই যে প্রেশার অ্যাটর্নি অফিসের উপর তখন ছিল, এখন তো সেই রকম প্রেশার অ্যাটর্নি অফিসের উপরে নাই। উনারা স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন। আর আমাদের যে অ্যাটর্নি জেনারেল কিন্তু ডাইনামিক, বিজ্ঞ, কোথায় কাজে বক্তৃতায় সর্বক্ষেত্রেই উনি উনার দক্ষতার ছাপ রেখে চলেছেন। আশা করি যদি নীতিমালা তৈরি হয়, সেই নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে উনাদের কাছ থেকে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা সময় মতো জানতে পারবো। তবে আবারও বলতেছি, নীতি আছে, কিন্তু যে এই নীতিমালা বাস্তবায়ন যিনি করবে তিনি যেন নীতিবান হন, তিনি যেন নীতিহীন না হন। এটাই কথা। নীতির যে আমরা বাস্তবায়ন জি যেন নীতিবান মানুষই করতে পারে। নীতিহীন অর্থাৎ মানুষকে দিয়ে নীতির বাস্তবায়ন হয় না। শুধু নীতিমালা অর্থাৎ করে লাভ অর্থাৎ হবে না। আমাদেরকে আসলে নিজেদেরকেই ভালো হতে হবে। জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই নীতিকে বাস্তবায়ন করবার জন্য অবশ্যই দৃঢ়চেতা হুম। এবং অবশ্যই আত্মবিশ্বাসী ভালো সৎ মানুষগুলো নীতিবান প্রয়োজন, মানুষের সৎ দরকার হবে, নীতিবান মানুষগুলো প্রয়োজন প্রয়োজন। হবে। যে আমরা আজকের অনুষ্ঠানটি আর খুব বেশি দীর্ঘায়ু করতে চাই না। আপনাকে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই, যেই প্রত্যাশা নিয়ে ফ্যাসিজমের বিদায় করেছেন আপনারা সবাই, আমরা সবাই সম্মিলিতভাবে ফ্যাসিজমের বিদায় করেছি, সেই প্রত্যাশার পথেই আমরা হাঁটছি।
সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করতে গিয়ে কোথায় বাংলাদেশের আইনাঙ্গনকে দেখতে চান, এটাই আমার সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবার মধ্যে দিয়ে আজকের টকশোটি শেষ হয়ে যাবে। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আগামী দিনে ন্যায়সঙ্গত একটি বিচার ব্যবস্থা বাংলাদেশে কায়েম করবার ক্ষেত্রে আপনার নিজ অবস্থান থেকে আপনার এই সুদৃঢ় সংগ্রাম অবশ্যই চলমান রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সর্বশেষ প্রশ্নটি আপনাকে আবারও আমি জিজ্ঞেস করছি, কোথায় দেখতে চান বাংলাদেশের বিচারাঙ্গনকে? জি, ধন্যবাদ মনির ভাই। আমি এই বিচারাঙ্গনে আমার 25 বছর, এই উচ্চ আদালতে, এই হাইকোর্টে ধরেন 25 বছর, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আপনি তো নিয়মিত আইন আদালতে এখন থেকেই প্র্যাকটিস করেন, আপনার ব্যাপক পদচারণা আছে। এই হাইকোর্ট নিয়ে অনেক প্রত্যাশা ছিল। দীর্ঘ 16 বছর আমরা হাল ছাড়িনি। 16টা বছর এদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। কেন করেছি? যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চাইলেই একটা ফরমাইশি রায় দিয়ে ওনারা একজনকে জেলে পরে দিবেন, আমাদের রাজনৈতিক নেতৃত্বকে, দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জেলে ভরে দিবেন, ফাঁসি দিয়ে দিবেন, অমুক করে দিবেন, তমুক করে দিবেন। এই সমস্ত যে বিচারিক বিশৃঙ্খলা, এই যে বিচারের নামে প্রহসন, এইটা বন্ধ হবে, এই প্রত্যাশা করি। আর প্রত্যাশা করি খায়রুল হকের মতো চিফ জাস্টিস যেন বাংলাদেশে জন্ম না হয়। জ্ঞানী মানুষের মাথায় যে এত দুর্বুদ্ধি, এত মানুষকে বিপদগ্রস্ত করার জন্য, বিপন্ন করার জন্য, একটা জাতিকে বিপন্ন করার জন্য দীর্ঘ 16 বছর ফেসিবাদ কায়েমের মূল হুতা ছিল এই খায়রুল হক। সে তার একটা জাজমেন্টে বললো এক কথা, 1 বছর পরে জাজমেন্ট, সেই জাজমেন্টে লিখলো আরেক কথা। এই যে বিচারিক যে এই দেশে স্খলন, যেটা, এই স্খলন যেন না হয়। বিচারকের মাধ্যমে, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মাধ্যমে দেশের মানুষকে যেন মানুষের বিচার চুরি না হয়, মানুষের বৈচারিক অধিকার যেন হরণ না হয়, গণতান্ত্রিক অধিকার যেন প্রধান বিচারপতি হরণ করার মতো আর সাহস না দেখায়, এরকম প্রধান বিচারপতি যেন আর জন্ম না হয়, এই প্রত্যাশা আমার। খায়রুল হকের মতো একজন চুর, একজন প্রতারক প্রধান বিচারপতি যেন আর জন্ম না হয় বাংলাদেশ, এই প্রত্যাশা রাখি আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সেলিম। আবার কোনো একটি টক শোতে আপনার সাথে কথা হবে। প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশের, এই প্রত্যাশা রেখে আজকে দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।